ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা হলো প্রিপোজিশন সেন্টেন্সের একদম শেষে কোন কোন ক্ষেত্রে বসে। তোমরা জানো যে প্রিপোজিশনের পর নাউন অবশ্যই আসতে হবে, তা সত্ত্বেও কিছু কিছু সেন্টেন্সে প্রিপোজিশনকে শেষে বসতে দেখা যায়। সেটা বিস্তারিত জানতে হলে ক্লাসটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। প্রথমেই জানতে হবে ড্যাংলিং প্রিপোজিশনটা কী। প্রিপোজিশন বাক্যের শেষে বসলে তাকে ড্যাংলিং প্রিপোজিশন বা স্ট্যান্ডার্ড প্রিপোজিশন বলে। এর অবজেক্ট এই প্রিপোজিশনের পূর্বে বসে। এক্সাম্পল দেখো, হোয়াট আর ইউ ওয়েটিং ফর, তুমি কী জন্য অপেক্ষা করছো। এই সেন্টেন্সটা লক্ষ্য করো, ফর হচ্ছে প্রিপোজিশন আর এই প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে হোয়াট। প্রিপোজিশন আর প্রিপোজিশনের অবজেক্টকে দেখো সেপারেট জায়গায় রাখা হয়েছে, আর এই ধরনের প্রিপোজিশনকে বলা হয় ড্যাংলিং প্রিপোজিশন। নিম্নলিখিত চারটি ক্ষেত্রে প্রিপোজিশন বাক্যের শেষে বসে, অর্থাৎ এই চারটি সিচুয়েশানে প্রিপোজিশনকে বাক্যের শেষে বসতে দেখা যায়। কি কি? এক নম্বর হচ্ছে কোশ্চেন বিগিনিং উইথ WH ওয়ার্ড, হু, হুইচ, হোয়াট, হোয়ার, হুম। আর সেকেন্ড হচ্ছে রিলেটিভ ক্লজ। আর থার্ড হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। আর ফোর্থ হচ্ছে প্যাসিভ স্ট্রাকচার। এই চারটে সিচুয়েশান থাকলে প্রিপোজিশনকে বাক্যের শেষে বসতে দেখা যায়। তবে একটা কথা মনে রাখতে হবে যে এই চারটি সিচুয়েশান হলেই যে প্রিপোজিশন বাক্যের শেষে বসবে তা কিন্তু নয়। কোন কোন ক্ষেত্রে বসবে সেটা আমি পরে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আমরা প্রথম সিচুয়েশানে যাব, সেটা হচ্ছে কোশ্চেন বিগিনিং উইথ WH ওয়ার্ড। আর এসব ক্ষেত্রে ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে অবজেক্ট পাওয়া যায় সেই অবজেক্টটা WH ওয়ার্ড হয়। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, হোয়াট আর ইউ লুকিং ফর, তুমি কি খুঁজছো। তুমি খুঁজছো, কি খুঁজছো, এই কি এর উত্তর আমরা জানি অবজেক্ট হয়। এখানে দেখো কি এর উত্তর এসছে এই WH ওয়ার্ডটা, হোয়াট। আর তোমরা জানো যে এই লুক ফর হচ্ছে একটা প্রিপোজিশনাল ভার্ব, আর প্রিপোজিশনাল ভার্ব মাত্র এই ট্রানজিটিভ ভার্ব হয় যার অবজেক্ট থাকে। এখানে লুক ফরের অবজেক্ট হচ্ছে হোয়াট। পরের এক্সাম্পলটা দেখো, হু আর ইউ স্পিকিং টু, তুমি কার সাথে কথা বলছো। ইউ আর স্পিকিং টু হুম, তার উত্তর আসছে এই হুটা। তাহলে স্পিকিং টু এই প্রিপোজিশনাল ভার্বের অবজেক্ট হচ্ছে হু। আবার এই সেন্টেন্সটাকে লক্ষ্য করে এইভাবে লিখেছি, টু হুম আর ইউ স্পিকিং। এক্ষেত্রে প্রিপোজিশনটা প্রথমে বসেছে আর তার অবজেক্ট দেখো হুম পাশাপাশি বসেছে। এক্ষেত্রে কিন্তু এই প্রিপোজিশনটাকে ড্যাংলিং প্রিপোজিশন বলা যাবে না, যেহেতু অবজেক্ট পাশে বসেছে। আবার পরের এক্সাম্পলটা লক্ষ্য করো, হোয়াট ডিড দে কাম ফ্রম, তারা কোথা থেকে এসেছিল। লক্ষ্য করো এই কাম ফ্রম হচ্ছে প্রিপোজিশনাল ভার্ব যার অবজেক্ট হচ্ছে হোয়ার। এক্ষেত্রে এই প্রিপোজিশনটাকে তোমরা এই হোয়ারের আগেও লিখতে পারো, সেক্ষেত্রে কিন্তু এই ফর্মটাকে আর ড্যাংলিং বলা যাবে না। আবার দেখো পরেরটা, হোয়াট ইজ সি স্টিয়ারিং অ্যাট, সে একদৃষ্টে কি দেখছে। এখানে লক্ষ্য করে দেখো স্টিয়ারিং অ্যাট এটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ভার্ব যার অবজেক্ট হচ্ছে হোয়াট। এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, এই সেন্টেন্সগুলো থেকে যদি এই প্রিপোজিশনগুলো বাদ দেওয়া হয় তাহলে কিন্তু সেন্টেন্সটার অর্থই বদলে যাবে। আমরা সেকেন্ড সিচুয়েশনটা দেখব, অর্থাৎ রিলেটিভ ক্লজ থাকলে কখন প্রিপোজিশন শেষে আসতে পারে। আর এইসব ক্ষেত্রে ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে তার উত্তর আসে রিলেটিভ প্রোনাউন। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, দিস ইজ দ্য বয় দ্যাট আই স্পোক অফ, এই সেই ছেলেটা যার বিষয়ে আমি বলেছিলাম। এখানে দেখো আমি কার বিষয়ে বলেছিলাম, আই স্পোক অফ হুম, তার উত্তর আসছে দ্য বয়। এখানে কিন্তু এই স্পোক অফ এই প্রিপোজিশনাল ভার্বের অবজেক্ট কিন্তু বয় নয়, এই দ্যাট। এই দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এই দ্যাট বলতে এই বয়টাকেই বোঝাচ্ছে। তাহলে এই স্পোক অফ ভার্বের অবজেক্ট হচ্ছে দ্যাট। আর অনেক ক্ষেত্রে আমরা এই রিলেটিভ প্রোনাউনটাকে লিখি না, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে স্পোক অফ ভার্বের অবজেক্ট হচ্ছে বয়। এবার পরেরটা দেখো, হিয়ার ইজ দ্য বুক দ্যাট ইউ আস্কড ফর, এখানে সে বইটা আছে যেটা তুমি চেয়েছিলে। তুমি কি চেয়েছিলে? এই বইটা। তার মানে এই দ্যাট হচ্ছে এই আস্কড ফর ভার্বের অবজেক্ট। পরেরটা দেখো, দিস ইজ দ্য মুভি আই টোল্ড ইউ অ্যাবাউট, এখানে লক্ষ্য করো এখানে কিন্তু রিলেটিভ প্রোনাউনটাকে লিখিনি, এখানে দ্যাট ছিল, ওই দ্যাটটাকে লেখা হয়নি। তাহলে সেক্ষেত্রে আমরা এই অ্যাবাউট এই যে ড্যাংলিং প্রিপোজিশনটা রয়েছে তার অবজেক্ট এই মুভিটা হবে। থার্ড সিচুয়েশনটা দেখব, অর্থাৎ ইনফিনিটিভ ফ্রেজ। আর এর স্ট্রাকচার হচ্ছে নাউন প্লাস ইনফিনিটিভ প্লাস প্রিপোজিশন। ইনফিনিটিভের শেষে কোন প্রিপোজিশন কখন বসবে এই নিয়ে আমরা প্রায় কনফিউজড থাকি, কিন্তু সঠিক কনসেপ্ট থাকলে এই কনফিউশনগুলো দূর হয়ে যাবে। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, হি গট আ নাইস ব্যাট টু প্লে উইথ,
এই সেন্টেন্সটার মধ্যে দেখো আর নাইস ব্যাট এই অংশটুকু হচ্ছে নাউন ফ্রেজ, আর টু প্লে হচ্ছে ইনফিনিটিভ, আর তারপরে দেখো উইথ প্রিপোজিশন বসেছে। এখন প্রশ্ন হচ্ছে এই উইথ প্রিপোজিশনটা কেন এলো? এখানে এই প্লে ভার্বটাকে যদি এই নাউন ফ্রেজের আগে আনা যায়, অর্থাৎ প্লে আ নাইস ব্যাট, তাহলে কিন্তু কোনো মানে দাঁড়াচ্ছে না। অ্যাকচুয়ালি হবে প্লে উইথ আ নাইস ব্যাট। সেই কারণে এই প্লের সাথে দেখো উইথ প্রিপোজিশন বসেছে, আর এই উইথ হচ্ছে ড্যাংলিং প্রিপোজিশন, যার অবজেক্ট হচ্ছে আ নাইস ব্যাট। পরের সেন্টেন্সটা দেখো দিস ইজ আ প্লিজেন্ট সিটি টু লিভ ইন। একইভাবে দেখো আ প্লিজেন্ট সিটি এই অংশটুকু হচ্ছে নাউন ফ্রেজ, টু লিভ হচ্ছে ইনফিনিটিভ, আর তারপরে দেখো ইন প্রিপোজিশন বসেছে। এই ইন প্রিপোজিশনটা কেন বসেছে? যদি এই লিভ ভার্বটাকে আ প্লিজেন্ট সিটির আগে আনা যায়, লিভ আ প্লিজেন্ট সিটি, তাহলে কিন্তু কোনো মানে দাঁড়াচ্ছে না। অ্যাকচুয়ালি হবে লিভ ইন আ প্লিজেন্ট সিটি, আর সেই কারণে লিভের পরে দেখো ইন বসেছে। ইন হচ্ছে ড্যাংলিং প্রিপোজিশন, যার অবজেক্ট হচ্ছে আ প্লিজেন্ট সিটি। এবার পরের সেন্টেন্সটা দেখো হি উইশড হি হ্যাড আ ফ্রেন্ড টু ট্রাভেল উইথ। লক্ষ্য করো ফ্রেন্ড হচ্ছে এখানে নাউন, টু ট্রাভেল হচ্ছে ইনফিনিটিভ, আর তারপরে দেখো উইথ প্রিপোজিশন বসেছে। এখানে ট্রাভেল হচ্ছে ভার্ব, এই ভার্বটাকে যদি আ ফ্রেন্ডের আগে আনা যায়, ট্রাভেল আ ফ্রেন্ড, তাহলে কিন্তু কোনো মানে দাঁড়াচ্ছে না। অ্যাকচুয়ালি হবে ট্রাভেল উইথ আ ফ্রেন্ড, আর সেই কারণে এই ট্রাভেলের পরে দেখো উইথ বসেছে। এখানে উইথ হচ্ছে ড্যাংলিং প্রিপোজিশন, যার অবজেক্ট হচ্ছে ফ্রেন্ড। ফোর্থ সিচুয়েশানে যাব, প্যাসিভ স্ট্রাকচার। ফার্স্ট সেন্টেন্সটা দেখো দ্য প্রবলেম ইজ বিং ডিলড উইথ, অর্থাৎ সমস্যাটা আলোচনা করা হচ্ছে। লক্ষ্য করো এটা প্যাসিভ স্ট্রাকচারে রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে। এখানে ডিলড উইথ হচ্ছে ভার্ব, আর যার অবজেক্ট হচ্ছে প্রবলেম। তোমরা জানো যে প্যাসিভ স্ট্রাকচারের ক্ষেত্রে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়, তার জন্য এটা অ্যাকচুয়ালি কিন্তু অবজেক্ট, অর্থাৎ ডিলড উইথ এই ভার্বের অবজেক্ট হচ্ছে এই প্রবলেম। পরেরটা দেখো দ্য ম্যাচ ওয়াজ কল্ড অফ, এখানে কল্ড অফ এই ভার্বটার অবজেক্ট হচ্ছে ম্যাচ। পরেরটা দেখো আই ওয়ান্ডার হু কিংবা হুম যে কোনো একটা লেখা যায়। দ্য বুক ওয়াজ রিটেন বাই, এখানে লক্ষ্য করো রিটেন বাই এই ভার্বটার অবজেক্ট হচ্ছে দ্য বুক। কোন প্রিপোজিশন বসবে সে নিয়ে আরও বিস্তারিত ব্যাখ্যা করব। ফার্স্ট এক্সাম্পলটা দেখো আ চেয়ার টু সিট, এখানে এই সিট ভার্বটাকে যদি আ চেয়ারের আগে আনা যায়, সিট আ চেয়ার, তাহলে কিন্তু কোনো মানে দাঁড়ালো না। অ্যাকচুয়ালি হবে সিট অন আ চেয়ার, আর সেই কারণে এই সিটের পরে অন প্রিপোজিশন বসাতে হবে। তাহলে উত্তরটা হবে দেখো আ চেয়ার টু সিট অন। পরেরটা দেখো আ পেন টু রাইট, এখানে যদি রাইট ভার্বটাকে আ পেনের আগে আনা যায়, রাইট আ পেন, তাহলে কিন্তু কোনো মানে দাঁড়ালো না। তাহলে অ্যাকচুয়ালি হবে রাইট উইথ আ পেন, তাহলে রাইটের পরে উইথ বসবে, তাহলে উত্তরটা হবে আ পেন টু রাইট উইথ। পরেরটা দেখো গিভ মি আ পিস অফ পেপার টু রাইট, এখানে যদি রাইটটাকে আ পিস অফ পেপারের আগে আনা যায়, রাইট আ পিস অফ পেপার, তাহলে কিন্তু কোনো মানে দাঁড়ালো না। অ্যাকচুয়ালি হবে রাইট অন আ পিস অফ পেপার, আর সেই কারণে এই রাইটের পরে অন বসবে, তাহলে উত্তরটা হবে গিভ মি আ পিস অফ পেপার টু রাইট। পরেরটা দেখো সাম ফ্রেন্ডস টু প্লে, এখানে যদি প্লে ভার্বটাকে সাম ফ্রেন্ডসের আগে আনা হয়, প্লেস সাম ফ্রেন্ডস, তাহলে কিন্তু কোনো মানে দাঁড়ালো না। অ্যাকচুয়ালি হবে প্লে উইথ সাম ফ্রেন্ড, তাহলে প্লের পরে অবশ্যই উইথ বসবে, তাহলে উত্তরটা হবে সাম ফ্রেন্ডস টু প্লে উইথ। পরেরটা দেখো সাম নিউ মিউজিক টু লিসেন, এখানে দেখো এই লিসেন ভার্বটাকে যদি সাম নিউ মিউজিকের আগে আনা হয়, লিসেন সাম নিউ মিউজিক, তাহলে কিন্তু কোনো মানে হবে না। লিসেনের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে, তাহলে হবে লিসেন টু সাম নিউ মিউজিক, তাহলে লিসেনের পরে অবশ্যই টু আসবে, তাহলে উত্তরটা কী হবে সাম নিউ মিউজিক টু লিসেন টু। এবারে দেখো আ মুভি টু ওয়াচ, এখানে যদি ওয়াচ ভার্বটাকে আ মুভির আগে আনা যায়, ওয়াচ আ মুভি, তাহলে কিন্তু মানে দাঁড়াচ্ছে, তার মানে এই ওয়াচের পরে কোনো প্রিপোজিশন বসবে না, এটা কারেক্ট আছে। আবার পরেরটা দেখো দ্য ম্যান আই লিভ, এখানে যদি লিভ ভার্বটাকে দ্য ম্যানের আগে আনা যায়, লিভ দ্য ম্যান, তাহলে কিন্তু কোনো মানে দাঁড়াচ্ছে না। অ্যাকচুয়ালি হবে লিভ উইথ দ্য ম্যান, তার মানে লিভের পরে একটা উইথ বসবে, উত্তরটা হবে দ্য ম্যান আই লিভ উইথ। পরেরটা দেখো আই ডোন্ট নো হোয়াট আই অ্যাম হাংরি, এখানে দেখো অর্থটা দাঁড়াচ্ছে যে আমি জানি না কি আমি ক্ষুধার্ত। দেখো এটা কোনো অর্থ হচ্ছে না, কিসের জন্য আমি ক্ষুধার্ত, তার মানে এখানে হাংরির পরে একটা ফর আসবে, তাহলে উত্তরটা হবে আই ডোন্ট নো হোয়াট আই অ্যাম হাংরি ফর। পরেরটা দেখো হোয়াট এরিয়া অফ রিসার্চ
ইজ সি ইন্টারেস্টেড? তোমরা জানো যে ইন্টারেস্টেডের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন আসে, সুতরাং এই ইন্টারেস্টের পর অবশ্যই ইন বসাতে হবে। তাহলে উত্তরটা হবে হোয়াট এরিয়া অফ রিসার্চ ইজ সি ইন্টারেস্টেড ইন। এবারে আমরা কতগুলো বাক্যের প্রিপোজিশন দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করব। ফার্স্ট সেন্টেন্সটা দেখো, হু ইজ দিস গিফট? কে হয় এই উপহার? এটা কি কোনো অর্থপূর্ণ সেন্টেন্স হচ্ছে? এই উপহারটা কার জন্য? তাহলে আমাদের এই গ্যাপের মধ্যে ফর বসাতে হবে, তাহলে উত্তরটা হবে ফর। পরেরটা দেখো, হোয়াট ওয়াজ সি প্রাউড? সে কিসে গর্বিত? কোনো কিছুতে গর্বিত হলে আমরা সাধারণত প্রাউডের সাথে অফ বসাই, তাহলে এখানে প্রিপোজিশন অফ বসাতে হবে। কি হবে? অফ। পরেরটা দেখো, হোয়াট ওয়াজ সি অ্যাফ্রেড? সে কিসে ভীত? আর কোনো কিছুতে ভীত হলে আমরা অ্যাফ্রেডের সাথে প্রিপোজিশন অফ বসাই, তাহলে এক্ষেত্রে এখানে অফ বসবে, তাহলে উত্তরটা হবে অফ। পরেরটা দেখো, আই ওয়ান্ট আ স্পুন টু ইট। এখানে দেখো এই ইট ভার্বটাকে যদি আ স্পুনের আগে আনা যায়, ইট আ স্পুন, তাহলে কিন্তু মানাচ্ছে না। ইট উইথ আ স্পুন, তাহলে উইথ আসবে, তাহলে এখানে আমরা উইথ বসাবো। পরেরটা দেখো, আই ওয়ান্ট আ স্পুন টু ইউজ। দেখো একই ধরনের সেন্টেন্স, এখানে ইউজ ভার্বটাকে যদি আ স্পুনের আগে আনা যায়, ইউজ আ স্পুন, তাহলে কিন্তু সেন্টেন্সটা মিনিংফুল হচ্ছে। তার মানে এই ইউজের পরে কোনো প্রিপোজিশন বসবে না, তাহলে নো প্রিপোজিশন। পরেরটা দেখো, দিস ইজ দ্য বাস উই ট্রাভেল। এখানে দেখো এই ট্রাভেল ভার্বটাকে যদি দ্য বাসের আগে আনা যায়, ট্রাভেল দ্য বাস, তাহলে কিন্তু সেন্টেন্সটা মিনিংফুল হচ্ছে না। তাহলে কি হবে? ট্রাভেল বাই দ্য বাস, তাহলে এই ট্রাভেলের পরে বাই বসবে। আমরা দেখব দ্যাটের সাথে অন্যান্য রিলেটিভ প্রোনাউনের পার্থক্য। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, দিস ওয়াজ দ্য আমব্রেলা দ্যাট আই ওয়াজ সার্চিং ফর। এখানে দেখো দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর দ্যাট রিলেটিভ প্রোনাউন এখানে বসার ফলে দেখো প্রিপোজিশন শেষে বসেছে, আর এখানে রয়েছে আমব্রেলা, তার মানে এখানে আমরা দ্যাটের পরিবর্তে এখানে হুইচও ইউজ করতে পারি। আর হুইচ যদি এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে বসানো হয়, তাহলে কিন্তু এই প্রিপোজিশনটা শেষে বসবে না, সেটা ওই রিলেটিভ প্রোনাউনের আগে চলে যাবে। এক্সাম্পলটা লক্ষ্য করো, দিস ইজ দ্য আমব্রেলা ফর হুইচ আই ওয়াজ সার্চিং। লক্ষ্য করো এই ফর প্রিপোজিশনটা শেষে ছিল, সেটা কিন্তু আগে চলে এলো, যেহেতু দ্যাটের পরিবর্তে এখানে হুইচ ইউজ করা হয়েছে। আর এটাই হচ্ছে দ্যাটের সাথে অন্যান্য রিলেটিভ প্রোনাউনের পার্থক্য। যদি রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট বসানো হয়, তাহলে অবশ্যই প্রিপোজিশনটা শেষে বসবে, আর দ্যাটের জায়গায় যদি অন্যান্য রিলেটিভ প্রোনাউন ইউজ করা হয়, তাহলে সেই প্রিপোজিশনটা সেই রিলেটিভ প্রোনাউনের আগে চলে যায়। পরের এক্সাম্পলটা দেখো, দিস ইজ দ্য ম্যান দ্যাট আই লিভ উইথ। এখানে দেখো দ্যাট রিলেটিভ প্রোনাউন হিসেবে বসানো হয়েছে, যার ফলে দেখো প্রিপোজিশনটা শেষে বসেছে। এখানে দেখো দ্যাটের জায়গায় আমরা এখানে হুমও ইউজ করতে পারি, আর যদি হুম ইউজ করি তাহলে অবশ্যই এই উইথ প্রিপোজিশনটা হুমের আগে চলে যাবে। লক্ষ্য করো, দিস ইজ দ্য ম্যান উইথ হুম আই লিভ। পরের এক্সাম্পলটা দেখো, দিস ইজ দ্য বয় আই গেভ দ্য লেটার টু। এই হয় ছেলেটা যাকে আমি চিঠিটা দিয়েছিলাম। লক্ষ্য করো যাকে, এখানে একটা হুম বসানো উচিত, কিন্তু দেখো আমি এখানে হুম রিলেটিভ প্রোনাউন বসাইনি, আর সেক্ষেত্রে যখন বসানো হবে না, সেক্ষেত্রে কিন্তু প্রিপোজিশনটা শেষে চলে যাবে। লক্ষ্য করে দেখো, যেহেতু এখানে আমি হুম বসাইনি, তার জন্য দেখো প্রিপোজিশন শেষে চলে গেছে। যদি দ্যাট বসানো হয় তাহলেও প্রিপোজিশন শেষে যায়, আবার যদি কোনো রিলেটিভ প্রোনাউন না বসানো হয় তাহলেও প্রিপোজিশন শেষে যায়। আবার দেখো এখানে যদি আমরা হুম বসাই তাহলে কি হবে, দিস ইজ দ্য লেটার টু হুম আই গেভ দ্য লেটার। লক্ষ্য করো এখানে হুম বসিয়েছি, যার জন্য প্রিপোজিশনটা আবার দেখো হুমের আগে চলে এলো। আমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আরও 3টে এক্সাম্পল দিচ্ছি। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, দিস ইজ দ্য ইনসিডেন্ট আই অ্যাম স্পিকিং অ্যাবাউট। এখানে দেখো রিলেটিভ প্রোনাউন এখানে দ্যাট বসানো উচিত ছিল, কিন্তু আমি বসাইনি, আর সেই কারণেই প্রিপোজিশন দেখো শেষে বসেছে। আবার যদি দ্যাট বসাই তাহলে কিন্তু প্রিপোজিশন শেষে বসবে। পরের এক্সাম্পলটা দেখো, দিস ইজ দ্য ইনসিডেন্ট দ্যাট আই অ্যাম স্পিকিং অ্যাবাউট। এবারে যদি এই দ্যাটের জায়গায় হুইচ ইউজ করি, তাহলে কিন্তু এই অ্যাবাউট প্রিপোজিশনটা হুইচের আগে চলে আসবে। তাহলে কি হবে দেখো, দিস ইজ দ্য ইনসিডেন্ট অ্যাবাউট হুইচ আই অ্যাম স্পিকিং। এবার দেখো নিচের সেন্টেন্সটা আমরা কারেক্ট করব। লক্ষ্য করো, মাই চাইল্ড হ্যাজ নো ওয়ান টু প্লে অ্যাট স্কুল। এখানে দেখো এখানে রয়েছে টু প্লে, এখানে যদি প্লে ভার্বটাকে এই নো ওয়ানের আগে আনা যায়, প্লে নো ওয়ান, তাহলে কিন্তু কোনো মানে দাঁড়াচ্ছে না। প্লে উইথ নো ওয়ান, তাহলে প্লের সাথে উইথ বসবে, তাহলে এই প্লেস পরে একটা উইথ বসাতে হবে, অর্থাৎ সেন্টেন্সটা হবে মাই চাইল্ড হ্যাজ নো ওয়ান টু প্লে উইথ অ্যাট স্কুল। এক্ষেত্রে দেখো উইথ আর অ্যাট পাশাপাশি বসে গেছে,
পাশাপাশি দুটো প্রিপোজিশন বসে গেছে। তোমাদের মনে হতে পারে যে এটা হয়তো ভুল আছে, কিন্তু এটাই সঠিক বাক্য। এখানে দেখো অ্যাট হচ্ছে প্রিপোজিশন, আর এই প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে স্কুল। আবার দেখো এই উইথ প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে এই নো ওয়ান। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর অবশ্যই ভিডিওটাকে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো।